রাজীব মিরাটের মিউজিয়ামে স্টক ডিপার্টমেন্টে অ্যাজ এ হেড জব করত। একদিন মিউজিয়ামের ভেতরে একটা ট্রাক আসে। এই সাপ্লায়ারটা রাত্রে 1টার সময় এসেছিল, আর রাজীবের এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগে। রাজীব দেখল যে 4 জন ছেলে একটা কাঁধে করে একটা কফিন তুলে নিয়ে এসে এগিয়ে আসছে। এমনিতে তো এটা 2টো কফিন ছিল, কিন্তু এরা একে অপরের সাথে জুড়ে ছিল। ওই 4 জন কফিনটা মাটিতে রাখে আর তারপর ওরা চলে যায়। স্যার, এটা তো ইজিপ্ট থেকে এসেছে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। ত্রিপাঠী বাবু ওই কফিনের ঢাকনাটা খুলে চেক করে। ওর ভেতরে রেখে দেওয়া মমিগুলোকে দেখে রাজীবের চোখ ছানা বড়া হয়ে যায়। 2টো মমি একে অপরের হাত ধরেছিল, আর ওদের হাতের মধ্যে একটা ভারী সোনার হার বাঁধা ছিল। এই মমি ইজিপ্টের ফেরো আর রানী নেফোটেরির, বুঝেছ? ওরা একে অপরকে ভীষণ ভালোবাসতো। এরা 2জন কি একসাথেই মারা গেছিল? ওদের হাতে সোনার হার কেন বাঁধা রয়েছে? ফেরো নিজের রানী নেফোটেরিকে খুব ভালোবাসতো। এই হারটা নিজের রানীকে বিয়ের দিনকে উপহার দিয়েছিল। যখন নেফোটেরি মারা যায়, তখন রাজাও নিজেকে ওর সাথে পৃথিবীকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। ও নিজের সৈনিকদের বলে এমন একটা কফিন বানায় যার মধ্যে ওদের 2জনকে একসাথে রাখা যায়, আর বলেছিল, যখন আমি কফিনে শুয়ে নিজের রানীর হাত ধরে নেব, তখন তোমরা আমাদের মিলনের চিহ্ন হিসেবে এই হাতটা আমাদের 2জনের হাতে বেঁধে দিও। আর তাছাড়া উনি এটাও বলেছিলেন যে কফিনটা বন্ধ করার পরে তান্ত্রিকের সাহায্যে ওদের 2জনকে একটা মন্ত্রশক্তি দ্বারা বেঁধে দেওয়া হোক। ওনার দরবারীরা এটাই করেছেন, আর আজও সেই মন্ত্রশক্তি এদের 2জনকে বেঁধে রেখেছেন। যদি আমরা এদের 2জনকে আলাদা করে দিই, বা ওদের ভালোবাসার চিহ্ন এই হাতটাকে এদের 2জনের থেকে আলাদা করে দিই, তাহলে ওদের মমি আবার জেগে উঠবে। আচ্ছা, এটা কি সত্যি সত্যি হতে পারে এরকম? জানি না, কিন্তু তুমি এই বিষয়ে একটু সতর্ক থেকো। এই কফিনটা খোলার কখনো চেষ্টা করো না। আমি বুঝতে পেরেছি স্যার। রাজীব পরের দিন নিজের 2 বন্ধু আতুল আর ভিয়ানের সঙ্গে দেখা করে, আর ওদেরকে সেই কফিনের ব্যাপারে বলে দেয়। খবরটা একদম ঠিক। ওই হাটটা আজকের দিনে কোটি কোটি টাকায় বিক্রি হবে। আরে, কিন্তু সিকিউরিটি নিয়ে কি হবে? তুই সেসব চিন্তা করিস না, ওটা আমি দেখে নেব। তোরা শুধু টেম্পো নিয়ে চলে আসিস, ঠিক আছে? রাত্রেবেলা আতুল আর ভিহান টেম্পো নিয়ে মিউজিয়ামে চলে আসে। আরে কাকা, কালকে রাত্রে অ্যান্টিক পিস এসেছিল, ওটা আজকেই দিল্লিতে নিয়ে যেতে হবে। আরে বাবা, কিন্তু ত্রিপাঠী বাবু তেমন কিছু বলেননি আমায়। আরে উনি বিজি আছেন, তাই উনি আপনাকে বলার আগে আমাকেই ফোন করে বলে দিয়েছেন, বুঝেছেন? রাজীব মিথ্যে গল্প দিয়ে সিকিউরিটিকে রাজি করিয়ে নেয়, আর তারপর আতুল আর ভিহান ওই কফিনটা টেম্পোর ভেতরে নিয়ে নেয়। তারপর রাজীব ওই টেম্পোতে বসে ওখান থেকে পালিয়ে যায়, আর কাকা নিজের ভুল বুঝতে পারেন, আর সঙ্গে সঙ্গে ত্রিপাঠী বাবুকে কল করে সব কিছু বলে দেন। ত্রিপাঠী বাবুও সেই সময় পুলিশ কমিশনারকে কল করে সব বলে দেয়। ওরা 3 জন একটা ফাঁকা রাস্তায় গিয়ে টেম্পোটাকে দাঁড় করায়, আর কফিনটা মাটিতে নামিয়ে ওটাকে খোলে। তারপর আনন্দের সাথে ওই হাতটা ওদের হাত থেকে খুলে বের করে নেয়। আরে বাহ, এবার ভেবে নি যে আমরা কোটিপতি হয়ে যাব। ওরা 3 জনই হাতটা পেয়ে খুব খুশি হয়। আরে তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে, কেউ যদি দেখে নেয় তাহলে গেলাম আমরা। ওরা 3 জন ওই মমিসটাকে ওখানে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর খুব জোরে হাওয়া দেয়, আর কফিনের মধ্যে থেকে ফেরো মামির চোখটা খুলে যায়, আর ও কফিন থেকে বাইরে বেরিয়ে আসে, আর ওর চোখ রাগে জল জল করছিল। তখনই কফিন থেকে হাজার হাজার পোকা বেরিয়ে আসে, আর উড়ে মামির মুখের মধ্যে ঢুকে পড়ে। আমার রানী আর আমার অপমান করা হয়েছে, আমি কাউকে ছাড়বো না। আতুল নিজের বাড়িতে পৌঁছলে ও আনন্দের সাথে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে। কি গো, কি হয়েছে? আজকে তো অনেক ভালো লাগছো। আরে খুশিরই তো ব্যাপার, বুঝেছো? আজকে আমরা এমন একটা জিনিস চুরি করেছি যা আর আমাদের চুরি করতে হবে না কখনো। ডার্লিং, এমন কি জিনিস চুরি করে এনেছো? একটু দেখাও তো। আরে সেটা এখন রাজীবের কাছে রয়েছে,
আমরা সবাই কটা দিন একটু আন্ডারগ্রাউন্ডে থাকবো আর তারপরে ওটা বিক্রি করে পালিয়ে যাব। তখনই দরজার উপরে কেউ জোরে জোরে করতে শুরু করে দেয়। কে আছে গো এইভাবে দরজাটা ঠুকছে? তখনই দরজাটা ভেঙে যায় আর চিৎকার করতে করতে মাটিতে পড়ে যায়। সামনে মামিটা দাঁড়িয়েছিল আর ওর লাল ভয়ঙ্কর চোখ আগুনের মতন জ্বলজ্বল করছিল। আমার রানীর হার কোথায়? এই কথা বলে ও ঘরের ভেতরে ঢুকে পড়ে। আতুল আর ওর স্ত্রী দুজনেই খুব ভয় পেয়ে যায়। ওদের মুখ দিয়ে আর কোনো কথা বেরোয়নি। কোথায়? এই কথা বলে ও আতুলের গলা টিপে ধরে আর ওকে মাটি থেকে উপরে তুলে দেয়। ওটা ওটা আমার কাছে নেই, ওটা রাজীবের কাছে আর বিহানের কাছে আছে। মামি অনেক জোরে চিৎকার করে। ওর মুখ থেকে পোকা বেরিয়ে আসে আর পোকাগুলো আতুল আর ও স্ত্রীকে ছেঁকে ধরে। দুজনের যন্ত্রণাদায়ক চিৎকার বাড়ির বাইরে শুনতে পাওয়া যায়। আর কয়েক মিনিটের মধ্যেই ওদের মাংস খেয়ে ওই সমস্ত পোকাগুলো আবার মামির ভেতরে ঢুকে পড়ে। ওদের দুজনের কঙ্কাল মাটিতেই পড়ে থাকে। সেই সময় রাজীব বিহানের ঘরে বসে বসে ওর সাথে গল্প করছিল আর ওরা ওই হারটা টেবিলের ওপরে রেখেছিল। দেখ, আমার তো আর ধৈর্য থাকছে না, জানি না কবে এই হারটা বিক্রি করে আমরা কোটি কোটি টাকা কামিয়ে ফেলবো। দেখ, আমার তো ভয় করছে। নিজের বাড়ি তো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু পুলিশ যদি আমাদের এখানেও খুঁজে বের করে তাহলে? আরে কালকের খবরের কাগজের প্রথম পাতায় তুই হবি হেড নিউজ, বুঝলি? তখনই জোরে হাওয়া দিতে শুরু করে দেয় আর ওরা দেখতে পায় যে সিঁড়ি থেকে একজন আসছে। পুরো ছায়াতে সেটা স্পষ্ট বোঝা যায়। যেই ও ওপরে আসে তখন ওকে দেখে ওরা দুজনাই ভয়ে আঁতকে ওঠে। সামনে দাঁড়িয়ে থাকা মামি ওদেরকে খেয়ে ফেলবে এরকম নজর নিয়ে হাঁ করে তাকিয়ে। এটা জীবন্ত কি করে হয়ে গেল? বাবা 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 বাবা, পালিয়েছো ওখান থেকে। মামি মুখ খোলে আর হাজার হাজার পোকা ওর মুখ থেকে বেরিয়ে আসে আর ওদের দুজনকে ছেঁকে ধরে। দুজনেই যন্ত্রণায় চিৎকার করে আর এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়। ওদের রক্তের ফোঁটা আর মাংসের কয়েকটা টুকরো মাটিতে চারিদিকে ছড়িয়ে পড়ে। যখন শুধু কঙ্কালই পড়ে থাকে তখন ওই পোকাগুলো আবার মামির মুখের ভেতরে ঢুকে পড়ে। মামি ওই হাতটা তুলে নেয় আর ওখান থেকে চলে যায়। তখনই কমিশনারের কাছে একটা কল আসে। কমিশনার বাবু, মামিটা আমাদের সামনে দিয়ে এক্ষুনি গেল আর আপনার দিকেই আসছে। আমরা ওর উপরে গুলিও চালিয়েছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ঠিক আছে, ওকে আসতে দাও, আমি ওকে ধরার ব্যবস্থা করছি। এই কথা বলে কমিশনার বাবু ফোনটা কেটে দেয়। আরে এই মামিটাকে এখন কি করে থামাই বলো তো? আর ও যাচ্ছেটাই বা কোথায়? স্যার, ওই মমিটার এতে কোনো দোষ নেই। আমাদের ভুলের জন্যই ও এরকম ক্ষেপে গেছে আর এখন ওকে আটকানোর একটাই উপায় রয়েছে। এই কথা বলে ত্রিপাঠী বাবু পুলিশ কমিশনারকে ওই উপায়টা বলে। তারপর কমিশনার বাবু ওই কফিনটাকে রাস্তাতেই ফেলে রাখে আর তারপর সবাই গাছের পেছনে লুকিয়ে থাকে। যখন মামি ওই কফিনের কাছে পৌঁছয় তখন খুব খুশি হয়ে যায়। নেফেটারি, দেখো আমি আমাদের চিহ্ন নিয়ে এসেছি, এবার তুমিও উঠে পড়ো। আমরা দুজন মিলে আবার এই দুনিয়াতে রাজত্ব করব। এই কথা শুনে নেফেটারিরও চোখ খুলে যায় আর ও উঠে দাঁড়িয়ে পড়ে। ফেরো, এই লালচি দুনিয়াতে রাজ করার জন্য কিছু নেই। ভালো হবে এই বক্সায় আমরা আরামে থাকি, যেমন প্রথমে থাকতাম। ওর আমি যেমন প্রথমে থাকতাম। ফেরোর মাম্মি ওর কথা শুনে নেয় আর ওরা দুজন আবার একসাথে ওই কফিনের মধ্যে শুয়ে পড়ে। ফেরো আবার ওই হাতটা নিজের দুজনের হাতে বেঁধে নেয় আর দুজনে আবার চোখটা বন্ধ করে দেয়। তারপর লুকিয়ে থাকা সমস্ত পুলিশকর্মী আর ত্রিপাঠী বাবু সামনে চলে আসে। স্যার,
স্যার এটাই হলো শেষ সুযোগ, এক্ষুনি কফিনের ঢাকনাটা বন্ধ করে দিন। কমিশনার দুজন কনস্টেবলকে ইশারা করে আর ওরা ওই কফিনের ঢাকনাটা বন্ধ করে দেয়। আমি আজকেই এই কফিনের সিকিউরিটি বাড়িয়ে দিচ্ছি। কমিশনার ওই কফিনটাকে ওই দিন দিল্লির মিউজিয়াম ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে পাঠিয়ে দেয় আর তার সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়। ফেরো আর নেফেটারি আজও ওই কফিনে বন্ধ রয়েছে, আর ওদের ভালোবাসার চিহ্ন সেই হার আজও ওদের দুজনকে একে অপরের সাথে জুড়ে রেখেছে।